তুলনামূলক বেশি দামে কেনা হলেও সিদ্ধার্থের পরিবারের শরিকেরা নাকি তাদের প্রাপ্য টাকা পাননি। এই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। ভালো কথা। আসুন, 1 নম্বর গেল। নাম্বার 2, 23শে আগস্ট গত রোববার সংবাদ সম্মেলনে এই পুলিশ কমিশনার মিস্টার আব্দুল মাবুদ তিনি বলেছিলেন যে ভোরে বাসার ছাদে হত্যা করা হয় গণপতি চক্রবর্তীকে, আর তার স্ত্রী এবং মেয়েকে হত্যা করা হয় সিঁড়িতে। কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ আজকে যে সংবাদ সম্মেলন করলেন সেখানে তিনি বললেন যে তিনজনকেই বাড়ির ছাদে হত্যা করা হয়। পরে আগামী চক্রবর্তী অর্থাৎ গণপতি চক্রবর্তীর মেয়ে এবং তার স্ত্রী তাদের মরদেহ সিঁড়িতে এনে রাখা হয়, হয়তো সাথে গণপতি চক্রবর্তীর মরদেহ। কেন? মানে এখন যদি দাবি করছেন ভোরে হাঁটার পরে সকালের দিকে তিনি বাড়ির ছাদে যান এবং গিয়ে দেখেন যে সিদ্ধার্থ এবং মুগ্ধ ইয়াবা সেবন করছে। তাদেরকে তিনি বাধা দেন, ধমক দেন যে তোরা এত সকালে কি করিস। ধমক খেয়ে আত্মসম্মানে বাধার কারণে গণপতি চক্রবর্তীর গলায় গামছা পেঁচিয়ে টান দিয়ে তাকে হত্যা করা হয়। এবং তার চিৎকার শুনে তার স্ত্রী এবং কন্যা যখন চলে আসে ছাদে, তাদেরকেও দুজন মিলে হত্যা করে ফেলে। কেউ কিচ্ছু শুনল না, কোনো চিৎকার দিল না, সবাই নীরবে মৃত্যুকে মেনে নিল। ভালো কথা। এইবার তাদের যে শিশু 12 বছরের শিশু ছিল, প্রথম সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছিল যে শিশুটিকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়। আর বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তিনি দাবি করলেন ওই একই পুলিশ কমিশনার যে 2 তরুণ গণপতি চক্রবর্তীর কক্ষে ঢোকার পর তার ছেলে আয়ুষ চক্রবর্তী ঘুম থেকে উঠে সিদ্ধার্থকে দেখে ফেলে। এরপর তারা কাপড় দিয়ে গলা পেঁচিয়ে শিশুটিকে হত্যা করে। আবার আরও আসুন, এবার ঘটনার সময় নিয়েও নিজের বক্তব্যেই পার্থক্য। প্রথম সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আব্দুল মাবুদ দাবি করেছিলেন যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয় ভোর রাতে, কিন্তু মাত্র 3-4 দিন পরে এসেই তিনি দাবি করলেন বৃহস্পতিবার যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে সকালে, অর্থাৎ গণপতি চক্রবর্তী হাঁটাহাঁটি শেষ করে সকালের দিকে বাড়ির ছাদে ওঠেন। এবং এই কথা কেন তিনি বললেন তার কারণ এরই মধ্যে আরেকটি বিষয় নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, বিতর্কের সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে ওই দিন ভোর 5:30টার দিকে নাকি গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী তার এক বন্ধুকে মোবাইলে মেসেজ পাঠিয়েছিল যে সব জায়গায় কারেন্ট থাকলেও তাদের বাসায় নেই, অর্থাৎ তখনও তারা জীবিত ছিল। এবং ঘটনাগুলো পরবর্তীতে এসে নিশ্চয়ই ঘটেছে, এই কারণে সকালের বিষয়টি এখানে নিয়ে আসা হয়েছে। এবং এখানে আরও খেয়াল করুন, খুবই সিগনিফিক্যান্ট একটি বিষয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ক্ষেত্রে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার দাবি করলেন যে মুগ্ধ সিদ্ধার্থ দুজনে মিলে মিটারের লাইন কেটে দিয়েছিল যাতে সিসিটিভি থাকলে তা বন্ধ হয়ে যায়। অথচ উদ্ধার কাজ চালানোর রাতে, অর্থাৎ গত শনিবার রাত 1টার সময় যখন উদ্ধার কাজ চালানো হয়, তখন স্থানীয় ইলেকট্রিশিয়ান উজ্জ্বল কুমার বর্মন পিলারে উঠে দেখতে পেয়েছিলেন যে সেখানে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন। সেদিন উজ্জ্বল নিজে দেখলেন এবং সেটি গণমাধ্যমে এসেছে তার বক্তব্য সহ যে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন। আর হত্যাকাণ্ডগুলো ঘটানোর পরে সিসিটিভি ক্যামেরায় যাতে না দেখা যায় এই জন্য নাকি মিটারের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছিল। তাহলে কখন? সকালে। এর সাথে আরও খেয়াল করুন, গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী যখন তার বন্ধুকে মেসেজ দিচ্ছে
যে সব জায়গায় কারেন্ট আছে, শুধু তাদের বাসায় নেই, তার মানে কি? ভোর 5:30টায়, তার মানে আগে থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, হত্যাকাণ্ডের পরে সিসিটিভির ভয়ে নয়। নাম্বার 6, গত 2 দিন আগে এই মানুষগুলোর যে পোস্টমর্টেম হলো, সেই পোস্টমর্টেমের সঙ্গে সংশ্লিষ্ট ডোম একটি বিশেষ সাক্ষাৎকারে বলল, কেউ একজন গোপন ক্যামেরায় ধারণ করেছিল এটি, যে আগামী চক্রবর্তী এবং তার মায়ের যৌনাঙ্গে স্পার্ম পাওয়া গেছে এবং ডাক্তার বলেছে তাকে নাকি এটি কাউকে না বলতে। কেন ডাক্তার নিষেধ করেছিল? কেন ডোম এসব কথা বলতে চাননি সবার সম্মুখে? আমরা ডোমের কথা না হয় উড়িয়েই দিলাম। পুলিশ এবং চিকিৎসক কি বলছেন? পোস্টমর্টমের দায়িত্বে থাকা চিকিৎসক তারা বলছে যে ময়নাতদন্তের প্রতিবেদন ও পরীক্ষার ভিত্তিতে পুলিশ স্পষ্ট করা হচ্ছে যে তাদেরকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আচ্ছা, বেশ ভালো কথা, আলামত পাওয়া যায়নি, কিন্তু সেগুলোর ডিএনএ টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। সিআইডির এক কর্মকর্তা তিনি জানিয়েছেন একটি টিভি চ্যানেলকে যে ভিকটিমের কোনো নমুনাই এখনো পর্যন্ত ল্যাবে পাঠানো হয়নি। কেন ল্যাবে পাঠানো হয়নি? কেন এইসব পরীক্ষা নিরীক্ষার আগেই আগাম সব কথাবার্তা বলা হচ্ছে? সব শেষ। গত বুধবার রাতে আমরা দেখলাম যে সিদ্ধার্থের ভাই পাগলের মতো কান্নাকাটি করছে আর দাবি করছে যে এই বাড়িতে হত্যাকাণ্ডে সব ধরনের আলামত ধুয়ে মুছে ফেলা হয়েছে। ওই বাড়ির পানির মোটর চালিয়ে সব ধুয়ে মুছে ফেলা হয়েছে। পুলিশ বলছে না, এমন কোনো ষড়যন্ত্র করা হয়নি। ওইখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা লাইটের সুইচ চাপতে গিয়ে মোটরের সুইচ চাপ দিয়ে ফেলেছে এবং মোটর চালু হয়ে যাওয়ার কারণে পানির ট্যাঙ্ক উপচে পানি পড়ে ছাদে ভেসে গেছে। আচ্ছা, পানি উপচে পানি তো নিশ্চয়ই সম্পূর্ণটা ভরা ছিল না, ভরা থাকার কথা নয়। খুব স্বাভাবিকভাবেই লাস্ট যখন মোটরটি চালানো হয়েছিল তখন নিশ্চয়ই কিছু না কিছু ব্যবহার করা হয়েছিল এবং হত্যাকাণ্ডগুলো ঘটার পরে নিশ্চয়ই ওটা ওই এলাকা ক্রাইম সিনের মধ্যে পড়ে, ঘিরে রাখা হয়েছে। তাহলে পরবর্তীতে মোটর চালালো কে? আর যখন পুলিশ সদস্য লাইটের সুইচ ভেবে মোটরের সুইচে চাপ দিলেন, তখন তো বোঝার কথা যে ওটা নিশ্চয়ই কোনো বৈদ্যুতিক বাল্বের সুইচ নয়, সাথে সাথে বন্ধ করে দেওয়ার কথা। যদি যুক্তির খাতিরে ধরেও নিই যে তিনি ভুল করে চালিয়েছেন, তাহলে কেন অতক্ষণ বা বেশ কিছুক্ষণ মোটরটি চলল এবং পানি উপচে পড়ল? সবচেয়ে বড় কথা, প্রথম দিন থেকেই আমার মধ্যে যে প্রশ্নটি, এই যে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাসকে যে আটক করা হলো, অ্যারেস্ট করা হলো, কিসের ভিত্তিতে, কাদের অভিযোগের ভিত্তিতে? কে অভিযোগ জানিয়েছে অথবা কোন সন্দেহের ভিত্তিতে তাদেরকেই তুলে নেওয়া হলো গভীর রাতে? ইয়াবা সেবন করতে গিয়ে বাধা দেওয়া হয়েছে, পুলিশ কিভাবে জানলো এটি প্রথমেই? আচ্ছা, ধরে নিলাম যে তারা বলেছে ইয়াবা সেবন করতে গিয়ে, কিন্তু সন্দেহের তালিকায় কেন আর কেউ রইল না? সেটি কি আজ পর্যন্ত পুলিশ জানিয়েছে? এটি তো একেবারে তদন্তের ধরাবাঁধা নিয়মের মধ্যে পড়ে যে অনেককেই সন্দেহের তালিকায় আনা হয়। এবং ওই এলাকায় মোবাইলের যে টাওয়ার লোকেশন, তাতে যাদের সন্দেহ করা হয়, পুলিশের কাছে বিশেষ মেশিন আছে, সেটি দিয়ে সম্ভবত, আমার যদি খুব ভুল না হয়েছে, মানে 100 বর্গমিটার বা 300 বর্গমিটার এরকম হবে, চারপাশেই কারা কোন টাওয়ারে, মানে যে টাওয়ারের নিচে ওই মেশিনটি চালানো হয়
তার আশপাশে 100 বর্গমিটার অথবা 300 বর্গমিটার মধ্যে সব ধরনের মোবাইল ডিটেক্ট করা যায়। কাউকে কি আনা হয়েছে এমনভাবে কোনো সন্দেহের তালিকায়? এবং মুগ্ধ এবং সিদ্ধার্থ যে সেলফোন ইউজ করতো, মোবাইল ইউজ করতো, তাদের কোনো কল রেকর্ড তোলা হয়েছে? নিশ্চয় হয়নি তো এগুলা। এবং ধর্মীয় জোট না, যদিও এটা মক্কায় এই জোটের মানে এগ্রিমেন্টটা সই করা হয়েছে, কিন্তু তারপরেও এটা একটা ইসলামিক জোট না, এটা হচ্ছে একেবারে মধ্যপ্রাচ্য ভিত্তিক, এবং এটা সৌদি আরবের স্বার্থ, তুরস্কের স্বার্থ, এইগুলাকে মাথায় রেখে এই জোটটা করা হয়েছে। তো সেখানে বাংলাদেশের ভূমিকা কি হতে পারে? বাংলাদেশ বহু দূরে, বাংলাদেশ মধ্যপ্রাচ্যের অংশ না, বাংলাদেশ পশ্চিম এশিয়ার অংশ না, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অংশ। বাংলাদেশের ভূ রাজনৈতিক বলয়টা হচ্ছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের যে মিলন কেন্দ্র, সেখানে সেটা হচ্ছে বাংলাদেশের ভূ রাজনৈতিক বলয়। তো সেখান থেকে ছিটকে গিয়ে সেই পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্যের একটা জোটে অংশ নেওয়া, এটা বাংলাদেশের জন্য আমার মতে মানে খুব একটা লজিক্যাল মনে হচ্ছে না। কিন্তু এর আগেও আমরা দেখেছি, কিন্তু পাকিস্তানের সময় আমেরিকানরা দুটো জোট করেছিল, একটা ছিল সেটা ছিল মধ্যপ্রাচ্য ভিত্তিক, বাগদাদ প্যাক্ট যেটা নাম ছিল, সেখানেও পাকিস্তান যোগ দিয়েছিল। আবার সিয়াটল ছিল আরেকটা, এটা ছিল পূর্ব এশিয়ার জন্য, সেখানেও পাকিস্তান যোগ দিয়েছিল। তো ওটা ছিল আমেরিকানদের জোট এবং পাকিস্তান সেটা জোট দিয়েছিল। এখন এখানে আমেরিকানদের জোট না, বরঞ্চ আমেরিকানদের তারা মানে রিপ্লেস করবে, আমেরিকান নিরাপত্তার জায়গায় এই মুসলিম দেশগুলো বা আঞ্চলিক দেশগুলো এটাকে নিরাপত্তা দেবে। তো বাংলাদেশ মনে করছে যে এখানে থাকতে পারলে তাদের একটা মানে ভূমিকা থাকবে, তাদের বিশ্ব রাজনীতিতে বা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা ভূমিকা থাকবে। কিন্তু আমি তো মনে করি না যে বাংলাদেশকে সেইভাবে গুরুত্ব সহকারে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমার তো মনে হয় না বাংলাদেশে এখানে কোনো আদৌ কোনো প্রভাব, নিয়ন্ত্রণ তো পরের কথা, কোনো প্রভাব রাখতে পারবে, এটা আমি মনে করি না। তো বাংলাদেশ এক ধরনের ডিলিউশনে ভুগছে, তারা মনে করছে যে তারা একটা বড় প্লেয়ার হয়ে যাবে এই জোটে যোগ দিয়ে, কিন্তু আসলে তা না। মধ্যপ্রাচ্যের দেশগুলো কখনো বাংলাদেশকে বড় প্লেয়ার হিসেবে দেখে না, তারা কি হিসেবে দেখে? সেটা হচ্ছে সস্তা শ্রমের বাজার, সস্তা শ্রম যেখান থেকে আসে সেটাই হচ্ছে বাংলাদেশ। এখন তাদেরকে এই জোটে আনা মানে হচ্ছে সস্তা সামরিক বাহিনী, সৈন্য আনা। এটার মানেটা কি? সস্তা কি? সস্তা জীবন, এইটাই তো। এইটা যদি বাংলাদেশ না বোঝে, তাহলে আমার মানে তাহলে তারা বড় একটা ভুল করবে। রিয়াদ সফরের জন্য তো আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে, এবং সৌদি আরব যাবে এমন একটা কথাবার্তা হচ্ছে। প্রধানমন্ত্রী যাবেন, এবং যেহেতু সরকারের পক্ষ থেকে ইতিবাচক একটি মনোভাব পোষণ করা হয়েছে, তো বাংলাদেশ কি শুধু এটুকুই ভাবছে যে আমি বিশাল কিছু হয়ে গেলাম, আমি মধ্যপ্রাচ্যের একটি জোটে যাচ্ছি, ইসলামী জোটে যাচ্ছি? আর আপনি একটা ইন্টারেস্টিং মন্তব্য করেছেন যে এটা তো কোনো মানে যদি বাস্তব ধর্মীয় জোট নয় বা ইসলামী কোনো জোট নয়, কিন্তু আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি এখন তুমুল বিতর্কের মুখে রয়েছেন, মানে শুরু থেকে তিনি বিতর্কের মুখে, তিনি কিন্তু মন্তব্য করেছেন মক্কা আমার হৃদয়ে, মক্কা আমার অন্তরে। উনরা কি ধরে নিচ্ছে যে এটি ধর্মীয় জোট? যেহেতু মক্কা নগরীতে স্বাক্ষরিত হয়েছে নাম মক্কা চুক্তি, উনরা কি ধরে নিচ্ছেন যে এটি ধর্মীয় জোট? তো উনারা ধরে আমার মনে হয় না উনারা সেটা ধরে নিচ্ছেন, উনারা সেটাকে সেল করতে চান পাবলিকের কাছে। মক্কা আমার হৃদয়, এটা এটা হচ্ছে পাবলিকের কাছে সেল করার ব্যাপার। পাবলিক আচ্ছা, যাতে এটা নিয়ে খুব মানে আন্তরিক হয় এবং তারা যারা ইমোশনাল হয়ে যায় এটা নিয়ে, এই জোট জয়েন করতে পারলে এটা একটা আমাদের সোয়াব হবে, এই ধরনের একটা ইমপ্রেশন তারা সৃষ্টি করতে চান যে এই জোটটা হচ্ছে মুসলমানদের জন্য। তো এটার সাথে ইসলামের সম্পর্ক মানে কোথায়? লজিক যদি থাকে যে সৌদি আরব যখন কোনো অনুরোধ করে বাংলাদেশকে, বাংলাদেশ এটা না করতে পারে না। এটা কারণ হচ্ছে যে বাংলাদেশের যত মানুষ বিদেশে আছে তাদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে সৌদি আরবে, সবচেয়ে বড় সংখ্যা প্রবাসী বাংলাদেশি হচ্ছে সৌদি আরবে, এবং সৌদি আরব হচ্ছে বাংলাদেশের জন্য একটা ওই শ্রম বাজার, খুবই মানে গুরুত্বপূর্ণ শ্রম বাজার, যেখান থেকে অনেক রেমিটেন্স আসে, বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেই শ্রম বাজার থেকে। কাজেই সৌদি আরব বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ। সেই দিকে বিবেচনা করলে হয়তো বাংলাদেশ ভাবছে যে সৌদি আরবকে না করলে
যদি তারা প্রতিশোধ নেয়, যদি তারা বাংলাদেশকে ডাউনগ্রেড করে দেয়, বাংলাদেশ থেকে শ্রম নেওয়া বন্ধ করে দেয়, সেটা একটা হতে পারে। সেই চিন্তা থেকে হয়তো বাংলাদেশ ইতিবাচক একটা সাড়া দেবে। কিন্তু বাংলাদেশকে তো মানে ওইটা ছাড়িয়ে চিন্তা করতে হবে, কারণ এখানে তো তাদেরকে সৈন্য পাঠাতে হতে পারে। এখানে কিন্তু যুদ্ধ লেগে যেতে পারে এমন দেশের সাথে, যেই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, সম্পর্ক ভালো, এবং সম্পর্ক ভালো রাখা প্রয়োজন। তখন বাংলাদেশ কি করবে? তখন তো বাংলাদেশকে ওই জোটের সাথে যুদ্ধে যেতে হবে। কাজে এইসব জিনিস বিবেচনা তো করতে হবে। আর পাকিস্তান আছে এই জোটে, পাকিস্তানের সাথে ভারতের যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আরেকটা যুদ্ধ লেগে যেতে পারে। তখন কি পাকিস্তানে এক্সপেক্ট করবে যে বাংলাদেশ জোটের অংশ হিসেবে তার পক্ষ হয়ে মাঠে নামুক? তো বাংলাদেশ কেন সেটা করতে যাবে? ভারত পাকিস্তানের যে বচসা, যেই ঝগড়া, যে বিবাদ, সেটার সাথে বাংলাদেশের কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। কিন্তু এই জোটে যোগ দিলে বাংলাদেশের উপর সেই একটা অব্লিগেশন চলে আসবে যে পাকিস্তান আক্রান্ত হলে পাকিস্তানের পক্ষে লড়াই করতে হবে। তো সেটা বাংলাদেশ এই ঝুঁকিটা কেন নিতে যাবে? আমরা গত কয়েক বছর তো দেখেছি বেশ কয়েকবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, যুদ্ধ না হলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ঘটলে সেক্ষেত্রেও তো নিশ্চয়ই বাংলাদেশের আহ সহযোগিতা করতে বাধ্য হতে হবে পাকিস্তানকে। তো এবং ভারত, আমি যতদূর জানলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়ালের কাছে এই বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল বাংলাদেশ প্রসঙ্গে মক্কা ট্রিটিকে কেন্দ্র করে। তারা এড়িয়ে গেছে। তারা কূটনৈতিক সুলভ ভাবে যে বক্তব্যগুলো দেয় গতানুগতিক, যে আমরা অবজার্ভ করছি, ওয়াচ করছি, কিন্তু আনঅফিসিয়ালি যেটুকু জানা যাচ্ছে ভারত খুব সিরিয়াসলি নিচ্ছে এটি। যদি বাংলাদেশ এই ট্রিটিতে যায় সেক্ষেত্রে তারা অন্যরকম আচরণ করতে পারে। আহ সেই বিষয়টা আমরা কতখানি গুরুত্বের সঙ্গে নেব? এখন এই সরকারের যারা আছেন এবং এই সরকারের যারা সমর্থক আশেপাশে, তার আশেপাশে আছে, তারা, তাদের লাইনটা হচ্ছে যে ভারত কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কিছু আসে যায় না। এই যেরকম জামায়াত ইসলামীর আমির বলেছেন যে আমরা যোগ দিব আমাদের নিজেদের স্বার্থে, তাতে অন্য কারো শ্বাসকষ্ট হওয়ার কোনো কারণ নেই। তো এটা তো একটা, মানে কি বলবো, বেকুব মার্কা কমেন্ট। কারণ আপনাকে এই পৃথিবীতে বাঁচতে হলে আপনার আশেপাশে কারা আছে, আপনার মিত্র বা আপনার শত্রু বা আপনার প্রতিবেশী, তারা কিভাবে নিবে সবকিছু বিবেচনা বিবেচনা করেই আপনাকে আগাতে হবে। আপনি যদি বলেন যে ভারত কি ভাবছে আমি এটা কেয়ার করি না, তাহলে আপনি হয়তো খুব ভাবা পাবেন। টক টক শোতে গিয়ে অনেকে হাততালি দিবে, রাস্তায় অনেকে হাততালি দিবে, পত্র পত্রিকায় আপনাকে বিরাট একটা জাতীয়তাবাদী নেতা হিসেবে দেখবে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা একটা বোকামি হবে। তবে এখন ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় না যে পাকিস্তান এবং সৌদি আর তুরস্ক, এদের মধ্যে যেই জোট, সেটা নিয়ে আহ, ভারতের তেমন মাথা ব্যথা আছে। কারণ সৌদি আরবের সাথে ভারতের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে অর্থনৈতিকভাবে এবং কৌশলগতভাবে। তারা দুজন অংশীদার। কাজেই সৌদি আরব কখনো ভারতের বিরুদ্ধে এই জোটকে কাজে লাগাবে এটা মানে অকল্পনীয়। তুরস্ক, এখন তুরস্ক যেভাবে অপারেট করে, তারা মুসলিম বিশ্বে একটা প্রভাব ফেলতে চায়, তারা মুসলিম বিশ্বের নেতা হতে চায়। তো সেখানে যদি তারা কাশ্মীরকে সেভাবে চিহ্নিত করে যে কাশ্মীরেও আমি আমার প্রভাব বিস্তার করব, তাহলে অবশ্যই ভারতের সাথে একটা তুরস্কের টক্কর লাগবে। কিন্তু তুরস্ক কিন্তু এই পর্যন্ত সেটা করেনি। এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু তুরস্ক তেমন নাক গলায় না। কাজেই তুরস্ক দিক থেকেও ভারত তেমন কিছু হুমকি দেখবে না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশ যদি যোগ দেয়, তাহলে ভারত দেখবে এইভাবে যে বাংলাদেশ আর পাকিস্তান এখন সামরিক মিত্র হয়ে গেল। এবং এই যে জিনিসটা, যে একজনের উপর আক্রমণ সবার জন্য উপর আক্রমণ হিসেবে গণ্য হবে, তাহলে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যায়, তাহলে ভারতকে ভাবতে হবে যে বাংলাদেশ ওই পূর্ব রণাঙ্গন, মানে থিয়েটার থেকে বাংলাদেশ যোগ দিতে পারে, কারণ তার উপর একটা দায়িত্ব থাকবে, তখন একটা অব্লিগেশন থাকবে এই জোটের অংশ হিসেবে। কাজেই ভারত, মানে বাংলাদেশের অংশগ্রহণটাকে ভারত একটা হুমকি হিসেবে দেখতে পারেই, নট বিকজ অফ দ্য জোট, হ্যাঁ, এই অ্যালায়েন্সের জন্য না, কিন্তু এর ফলে যে পাকিস্তানের সাথে একটা আনুষ্ঠানিক সামরিক মিত্রতা তৈরি হবে। এবং এই জোটের, মানে যে কোনো সামরিক জোটে আপনি দেখেন, নেটো বলুন বা অন্যান্য সামরিক জোট যেগুলো ছিল এক সময়, অনেকগুলো আর নেই, যেমন ওয়ারসো প্যাক্ট ছিল পূর্ব ইউরোপে, সবখানে কিন্তু বিভিন্ন দেশের সেনাবাহিনী অন্য দেশে গিয়ে মহড়া করে, তারা ঘাঁটি গাড়ে। তো এখন বাংলাদেশ যদি যোগ দেয়,
তাহলে কি পাকিস্তানের সেনাবাহিনী ভারতে এসে বাংলাদেশে এসে মহড়া দিবে, ঘাঁটি গাড়বে? যদি সেটা হয় তাহলে তো ভারত অবশ্যই সেটাকে একটা হুমকি হিসেবে দেখবে। তখন হয়ে যাবে কি, তখন পাকিস্তান না, বাংলাদেশই হয়ে যাবে ভারতের প্রতি হুমকি। এখন বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে, পররাষ্ট্র মন্ত্রণালয় যারা বসে এই সব ছক আঁকছেন, তারা কি চান বাংলাদেশ ভারতের প্রতি একটা হুমকি হয়ে দাঁড়াক, বা ভারত ভাবুক যে বাংলাদেশ ভারতের প্রতি হুমকি? তারা যদি সেটা চান তাহলে তারা ঠিক পথে এগুচ্ছেন। এই জোটে যোগ দিন, পাকিস্তানের মহড়া করুন, পাকিস্তানকে একটা ঘাঁটি আহ, বসাতে দিন বাংলাদেশে, তাহলে ষোলকলা পূর্ণ হয়ে যাবে। কিন্তু সেটা যদি না চান তাহলে এই জোট থেকে দূরে থাকাই শ্রেয়। আম, আপনি পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক জোটের বিষয়টি মানে ক্লিয়ার করেছেন। আহ, সেই জায়গা থেকে আমার প্রশ্ন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জায়গা থেকে কি এই বিষয়ে আরো ইন্টারেস্টেড বেশি হতে হচ্ছে সরকারকে? এবং আরেকদিকে আপনি বলছেন যে যে রিয়াদ বা সৌদি আরব অত সিরিয়াসলি হয়তো বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি বা কতটুকু জানায় সেটা নিয়েও এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। আহ তুরস্কের কথা বলছেন, তুরস্ক কিন্তু যে সার্জিক্যাল স্ট্রাইক হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে, আহ সেক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করছিল এবং ভারত সেটিকে নিঃসন্দেহে খুব ভালো চোখে নেয়নি। এই জায়গাগুলো মিলিয়ে আঞ্চলিক রাজনীতি বাংলাদেশে তুরস্ক এবং পাকিস্তানের একটি প্রভাব একটি গোষ্ঠীর উপর রয়েছে। তারা নিয়ন্ত্রণ করতে চায়, বাংলাদেশে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠী তাদের ছত্রছায়া রাজনীতি করছে। মোদ্দা কথা, তাদের কারণে এখন সরকার কোনোভাবে প্রভাবিত হচ্ছে কিনা এই জোটে যাওয়ার জন্য, বিকজ অফ পাকিস্তান। এবং আমাদের দেশে কোনো কোনো কথিত বুদ্ধিজীবী, কোনো কোনো অধ্যাপক তো ফ্রম দ্য বিগিনিং 5ই আগস্ট 2024-এর পর থেকে বলেই আসছে যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে এসে ভারতের সেভেন সিস্টার্স বা পশ্চিমবঙ্গের দিকে তাক করে রাখতে হবে, তাহলে ভারতকে সাইজ করা যাবে। এইসব কোনো কারণ কাজ করছে কিনা? এটা নিঃসন্দেহে যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক বলয়, যেটা ক্ষমতার আশেপাশে যে রাজনৈতিক বলয়, আম, সেখানে সেটা সেটা যারা নিয়ন্ত্রণ করছে তারা অবশ্যই ভারত বিদ্বেষী, এবং তারা চায় যে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে পাকিস্তান এবং তুরস্ক তারা একটি এক বৃহৎ মুসলিম বলয়ের অংশ হতে চায়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই বিষয়ে আপনার ধরুন বাংলাদেশে সেরকম বিরোধী দল বলতে কিছু নেই। কারণ জামাত বলুন, এনসিপি বলুন, বিএনপি বলুন, তারা সবাই একই একই রকম, একই বলয়ের লোক। কাজে এখানে একদলীয় শাসন না, কিন্তু এক বলয়ের শাসন বাংলাদেশে। কাজে সেখানে আপনি দ্বিমত খুব একটা পাবেন না। আপনি যদি দ্বিমত বিরোধী দলের মধ্যে খোঁজেন সেটা পাবেন না। আপনাকে এই দলগুলোর বাইরে যেতে হবে দ্বিমত খোঁজার জন্য। আপনাকে পত্রিকার অপেড পেজগুলো দেখতে হবে, মতামত দেখতে হবে, আপনার সমাজের অন্যান্য নাগরিক সমাজের লোকজনের কথা শুনতে হবে যদি সরকার শুনতে চায়, অন্য ভার্সন যদি শুনতে চায়। কিন্তু এই মুহূর্তে এই গোষ্ঠী যারা তুরস্ক পাকিস্তানের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায় এই মুসলিম বিশ্বের অংশীদার হওয়ার জন্য, তারাই ডমিনেট করছে এই মানে আলোচনাটা। কাজেই আপনি যার যার কথা বলছিলেন যে পারমাণবিক, মানে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বাংলাদেশকেও নিরাপত্তা দিতে পারে, তো এটা তো একটা মানে কি কি বলবো আমি, এটা বাল্যসুলভ কল্পনা প্রসূত কথাবার্তা। পাকিস্তান কখনো সেটা করবে না, পাকিস্তান নিজেও সেটা করবে না। আম, বাংলাদেশ চাওয়া তো দূরে থাক, কারণ বাংলাদেশ চাওয়া মাত্রই বাংলাদেশ নিজেই পারমাণবিক হামলার মুখে পড়ে যাবে। কাজেই বাংলাদেশে কোনো সরকার, সুস্থ মস্তিষ্কের সরকার, কখনো চাইবে না যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় নিয়ে আসতে, কারণ তখন ভারতের পারমাণবিক অস্ত্র বাংলাদেশের দিকেও তাক করা হবে। তো এটা হচ্ছে মানে একেবারে কি বলবো, নিশ্চিত ধ্বংসের একটা পরিকল্পনা, আত্মহত্যার মতো আত্মহুতি। বাংলাদেশ যদি আত্মহুতি দিতে চায় তাহলে এই পাকিস্তানের এই পারমাণবিক বলয়ের ভেতরে তার মানে ঢোকা উচিত। কিন্তু সেটা কোনো সরকার করবে বলে আমার মনে হয় না। কিন্তু এই জিনিসটা, এই যে একটা ধর্মীয় পরিচয় নিয়ে যেই আহ, কি বলবো মানে কথাবার্তা হচ্ছে, এবং এই গোষ্ঠী এখন ডমিনেট করছে, তারা চায় বাংলাদেশ একটা মুসলিম বিশ্বের অংশ হোক। বাংলাদেশ তাদের কাছে বোধ হয় খুব দুঃখের বিষয় যে বাংলাদেশের অবস্থান মধ্যপ্রাচ্যে না, এটা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া পড়ে গেছে। তারা হয়তো মনে প্রাণে চাইবে যে 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 যাতে বাংলাদেশটাকে শিফট করে
সৌদি আরবের পাশে বা তুরস্কের পাশে বা ইরাকের পাশে নিয়ে যাওয়া যেত, কিন্তু সেটা তো সম্ভব না। আপনি তো আপনার প্রতিবেশী, আপনার ভৌগোলিক অবস্থান পরিবর্তন করতে পারেন না। আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারেন, আপনার ধর্মও পরিবর্তন করতে পারেন, আপনি অন্য ধর্ম গ্রহণ করতে পারেন, কিন্তু আপনার ভৌগোলিক অবস্থান আপনি পরিবর্তন করতে পারেন না। এবং এইটা বাংলাদেশকে স্বীকার করতে হবে যে তার প্রতিরক্ষা নির্ভর করবে তার ভৌগোলিক অবস্থানের উপরে প্রাথমিকভাবে। তারপরে তার অর্থনৈতিক স্বার্থ কোথায় আছে সেটা আপনি দেখবেন, সেটারও নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। কিন্তু আপনি যদি লাফ দিয়ে আহ, আপনার একটা ধর্মীয় পরিচয় আছে, সেই ধর্মীয় পরিচয়ের দিকে ছুটেন, তাহলে কিন্তু আপনি বিরাট ভুল করবেন। এটা কি আসলে ধর্মীয় পরিচয়টা মূল কারণ হিসেবে কাজ করছে, নাকি আমি যেটি আপনাকে প্রশ্ন করছিলাম যে আঞ্চলিক রাজনীতি এখানে কাজ করছে? হয়তো তুরস্ক কিংবা পাকিস্তান তারাই বেশি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এই জোটে যাওয়ার জন্য, বাংলাদেশকে এখানে টানার জন্য, শুধুমাত্র ভারতকে এক ধরনের একটা হুমকির জায়গাতে রাখার জন্য, অথবা পাকিস্তান পন্থী তুরস্ক পন্থী এই মুহূর্তে যারা আছে, বাংলাদেশে কোনো কোনো দল তুরস্কের যেই মানে রিসেপ এরদোগানের দল, আহ, তাদের তাদের যে গঠনতন্ত্র, দলীয় গঠনতন্ত্র, সেই আদলেই এদেশে গঠনতন্ত্র তৈরি করা হয়েছে। আমি স্পেসিফিক্যালি বলতে পারি এনসিপি, এবি পার্টি, তারা ওইগুলোকে ফলো করে। তো এখানে কি এই ইন্টারেস্টটা বেশি কাজ করছে ধর্মীয় অনুভূতির চেয়ে, তুরস্ক বা পাকিস্তান পন্থী যে মানসিকতা সেটি এখানে কাজ করছে কিনা বেশি হ্যাঁ, না, ধর্মীয় আপনি জায়গায়? ঠিক আপনি ঠিকই বলেছেন যে এইটা তুরস্কের সাথে এবং পাকিস্তানের সাথে আরো ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক করার একটা মানে ইচ্ছা। তবে আমি ধর্মটার কথা বলছি কারণ এই ধর্ম দিয়ে এটাকে সেল করা হচ্ছে হুম, হুম, পাবলিকের হুম, কাছে। পাবলিককে বোঝানো হচ্ছে যে এটা ধর্মের কারণে আমরা মুসলিম দেশ, সেজন্য আমরা একজোট হচ্ছি, এখানে অন্য কিছু নেই। কিন্তু আসলে তো অন্য কিছু আছে। এটা হচ্ছে পুরোপুরি এই যেসব মানে বাংলাদেশে এখন যে দলগুলো রাজনীতি ডমিনেট করে, তারা তো মূলত ভারত বিদ্বেষী, এবং তারা মনে করছে যে এই জোটে যোগ দেওয়ার মাধ্যমে তারা ভারতকে একটা চাপের মধ্যে ফেলবে। তো ভারতকে চাপের মধ্যে ফেলা এক জিনিস, আর ভারতের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ানো আরেক জিনিস। তো আমি এই জিনিসের একটা পার্থক্য আছে, আর পার্থক্যটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় করতে পারবে কিনা সেটাই হচ্ছে কথা, যে তাদের দক্ষতা কতটুকু। যে আমি ভারতকে চাপের মধ্যে রাখবো কারণ আমি ভারতের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিতে চাই, কিন্তু আমি ভারতের প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারি না, কারণ তাহলে ভারত আমার জন্য একটা বিপদ হয়ে হয়ে দাঁড়াবে। তো আপনি তো একটা প্রতিবেশীর সাথে সারাক্ষণ এরকম একটা বৈরী সম্পর্ক রাখতে পারেন না, বিশেষ করে যে প্রতিবেশী আপনার মানে 4,000 কিলোমিটার সীমান্ত যে প্রতিবেশীর সাথে। তো এখন তারা মনে করছে যে এই এই ধরনের জোট করলে তারা একটা বলিয়ান হবে, যে ভারতকে নিবৃত্ত করা যাবে, ভারতকে ভারতের হুমকিটা প্রতিহত করা যাবে যদি পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের সাথে আমি জোট করি। তো এখন এই জোট বাংলাদেশের পক্ষ হয়ে ভারতকে প্রতিহত করবে কি না সেটা একটা বড় প্রশ্ন। কারণ এই জোটটা তো ভারতকে প্রতিহত করার জন্য তৈরি করা হয়নি। এই জোটটা তৈরি করা হয়েছে মধ্যপ্রাচ্যের কিছু সমস্যার মাথায় রেখে, এবং এই সব তিনটা দেশেরই সমস্যা আছে। তুরস্কের সমস্যা আছে, সৌদি আরবের সমস্যা আছে, পাকিস্তানেরও সবের অভ্যন্তরীণ সমস্যা আছে, এবং বাইরের আম, সমস্যাও আছে। সো কাজেই তারা অলরেডি বিভিন্ন সমস্যায় জর্জরিত এই দেশগুলো। তো তারা নিজেদের সমস্যার কথা মাথায় রেখে এই জোটটা করেছে। সেখানে বাংলাদেশ যদি যোগ দেয়, তাহলে বাংলাদেশ কি সমস্যা নিয়ে আসবে? ভারত তার সমস্যা। তো এই জোট কি চায় আবার ভারতকে একটা শত্রু বানাতে? তার কি শত্রুর অভাব আছে নাকি ওই অঞ্চলে? সৌদি আরবের একদিকে শত্রু ইরান, আরেকদিকে শত্রু ইয়েমেন। তুরস্কের শত্রুতা শুরু হচ্ছে সবে ইসরায়েলের সাথে, এখনো যুদ্ধ খেলা চলছে, আসল যুদ্ধ শুরু হয়নি। এর মধ্যে শোনা যাচ্ছে যে ইরানকেও আবার আমন্ত্রণ জানানো হচ্ছে, ইরাককে হুম, হুম। আমন্ত্রণ জানানো হচ্ছে, সিরিয়াকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই তিনজনের সবারই অভ্যন্তরীণ সমস্যা আছে। বাইরের সাথে একজন ইরান তো ইতিমধ্যে একটা যুদ্ধে জড়িয়ে আছে। কাজেই এই জোটটা কিন্তু অন্য জোটের চেয়ে ভিন্ন। জোটগুলো তৈরি হয় যুদ্ধ যখন চলছে না তখন, যাতে যুদ্ধ প্রতিহত করা যায়, থামানো যায়, সেই লক্ষ্যে। এই নেটো বলুন বা সেন্টো বলুন বা সিয়াটো বলুন, সবকিছু বলুন, এগুলো ভেঙে যায় যখন এই মানে সদস্য দেশগুলোর ভেতরে এবং বাইরে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এখন এই জোটের তো অলরেডি চাপ নিয়েই তারা জোট করছে। কাজে এই জোট কতদিন টিকবে সেটাই তো একটা বড় প্রশ্ন। বাংলাদেশ তো যোগ দিয়ে কি পাবে আমি জানি না, কিন্তু এই জোট আদৌ টিকবে কিনা, কারণ এদের ভেতরে কন্ট্রাডিকশন এত বেশি যে এরা হুম। কিভাবে একজোট হয়ে কাজ করবে সেটা একটা বড় প্রশ্ন।
আপনি এই সৌদি আরব প্রসঙ্গ টানছিলেন যে আমাদের যত প্রবাসী রয়েছে তার মধ্যে একটি শক্তিশালী অংশ বা একটা বড় অংশ সৌদি প্রবাসী। সেক্ষেত্রে সৌদি আরবে অনুরোধ ডিনাই করার ওয়ে বাংলাদেশে অনেক সময় থাকে না। কিন্তু কূটনৈতিক আহ দক্ষতার মাধ্যমে এটা তো বোঝানো যায় যে, এবং এতদিন আমরা যেটি ফলো করে এসেছি আমাদের স্বাধীনতার পর থেকে, যে আমরা জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে আছি, আমরা সবার বন্ধু, কারোর সঙ্গে শত্রুতা নয়, এটি তো বোঝাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর বাংলাদেশে কি এমন সামরিক শক্তি আছে যে সেটি নিয়ে বা এই জোটে গিয়ে তারা অন্য কোনো রাষ্ট্রকে মোকাবেলা করবে, কি এমন আছে? এবং বিশেষ করে আমি সৌদি প্রবাসীদের ক্ষেত্রে বলতে চাচ্ছিলাম যে কূটনৈতিক দক্ষতার মাধ্যমে এটি তো বোঝানো যায় নিশ্চয়ই। না, কূটনৈতিক দক্ষতার মাধ্যমে অবশ্যই বোঝানো যায়। যদি বাংলাদেশ চায় এই জোটে যোগ না দিতে, হুম, হুম, সে অবশ্যই বোঝাতে পারবে সৌদি আরবকে। কিন্তু সৌদি আরব কেন বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পারে? একটু আগে যেটা বলছিলাম, হুম, বাংলাদেশ থেকে এরা কি চায়? সৌদি আরব বলুন, সংযুক্ত আরব আমিরাত বলুন, কাতার বলুন, বাহরাইন, কুয়েত, এটা কি চায় বাংলাদেশ থেকে? তারা বাংলাদেশ থেকে সস্তা শ্রম চায়। হুম, এবং এত বছরের পর বছর বাংলাদেশ তাদেরকে সস্তা শ্রম সরবরাহ করে আসছে। এবং এটা করেছে কেন বাংলাদেশ? কারণ সেখান থেকে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং বাংলাদেশের হাজার হাজার পরিবার একটা ইনকামের সোর্স থাকে, তারা বেঁচে থাকার মানে একটা রাস্তা খুঁজে পায়। সেজন্য বাংলাদেশ এটা করেছে। এখন বাংলাদেশ সেনাবাহিনী সেরকম কোনো কিছু নেই যেটা সৌদি আরব বা পাকিস্তান বা তুরস্কের নেই। ইনফ্যাক্ট এই তিনটা দেশে যা আছে, টেকনোলজি বলুন, ইন্টেলিজেন্স মানে সোর্স বলুন, বাংলাদেশের চেয়ে বহু বহু গুণ বেটার। তাহলে বাংলাদেশে কি আছে? সৈন্য, সস্তা সৈন্য। এবং এখানে আমি বলবো যে ওই সস্তা শ্রমের মতো সস্তা জীবন সৌদি আরব তার সেনাবাহিনী দিয়ে যুদ্ধ করবে না। তার সে সবসময় বাইরে থেকে লোক এনে যুদ্ধ করে। আপনি আরব দেশগুলোর কথা বলুন, তারা সব হুম, সময় ভাড়াটে সৈন্য নিয়ে যুদ্ধ করে। নিজের দেশের নাগরিক নিয়ে তারা যুদ্ধ করে না, কারণ নিজেদের দেশের নাগরিকরা মানে সংখ্যা কম এবং তারা সেনাবাহিনীতে সেভাবে যোগ দেয় না। তারা সবসময় ভাড়াটে সৈন্য নেয়। এবং হুম, পাকিস্তান সেই ভাড়াটে সৈন্য সরবরাহ করে আসছে মানে বছরের পর বছর ধরে, সেই 60-এর দশক থেকে। কাজে সেটা নতুন, পাকিস্তানের জন্য নতুন কিছু না। বাংলাদেশের জন্য এটা নতুন হবে। বাংলাদেশ সেনাবাহিনী যদি একটা ভাড়াটে সেনাবাহিনীতে পরিণত হয়, কারণ তারা মনে করছে যে একটা জোটে যোগ দিচ্ছে। এতদিন বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেছে, কিন্তু সেটা ছিল একটা আন্তর্জাতিক দায়িত্ব, হুম, শান্তিরক্ষা। এবং এটা ছিল জাতিসংঘের একটা বাহিনী, এটা ভাড়াটে বাহিনী না। এটা সম্পূর্ণ ভিন্ন একটা কাজ, ভিন্ন মর্যাদার একটা কাজ। এটা আন্তর্জাতিকভাবে একটা মর্যাদাপূর্ণ সম্পন্ন কাজ, এই শান্তিরক্ষা মিশনগুলো। এবং সেখানে বাংলাদেশ খ্যাতি অর্জন করেছে। কিন্তু এই একটা জোটে যোগ দেওয়া, যেখানে হয়তো দেখা যাবে যে তারা সৌদি বাদশাকে রক্ষা করার জন্যই মাঠে আছে, সেটার মধ্যে কোনো মর্যাদা নেই, কোনো অনার নেই। একটা সেনাবাহিনী হয়ে যায় একটা ভাড়াটে বাহিনী। তো বাংলাদেশ সেনাবাহিনী যদি ভাড়াটে বাহিনীতে পরিণত হয়, তাহলে তার যে মর্যাদা আছে বিশ্বে, সেটা আর বেশি দিন টিকবে না। কারণ পাকিস্তান সেনাবাহিনী বহুদিন ধরে আরব রাজা রাজা বাদশাদের ভাড়াটে বাহিনী হিসেবে কাজ করেছে, সৌদি আরবে, জর্ডানে এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতেও, আমি শিওর না, কিন্তু ডেফিনেটলি সৌদি আরব এবং জর্ডানে। এবং সেখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন সংঘাতেও জড়িয়ে পড়েছে, মানে অংশ নিয়েছে, জড়িয়ে পড়েছে মানে অংশ নিতে হয়েছে এই জর্ডানের বাদশাহ বলুন বা সৌদি রাজ পরিবার বলুন, তাদের তাদের সমর্থনে। কাজেই বাংলাদেশকে তারা চাইবে এই এই আরেকটা এই কারণেই, সস্তা সৈন্য, সস্তা জীবন। এবং এই কারণেই বাংলাদেশের আসলে একটু চিন্তা করা উচিত, তার নিজের আত্মমর্যাদা নিয়েও একটু চিন্তা করা উচিত। এর বাইরে আমরা যদি ধরে নিই যে বাংলাদেশ যাচ্ছে জোটে যে কোনো কারণে, এমনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে শত্রুতা তৈরি হবে বা বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যাবে যে কোনো একভাবে, এই ধরনের ঝুঁকি তো রয়েছে। এর বাইরে আর কি ধরনের ঝুঁকি রয়েছে? যদি আমি আপনাকে একটু মানে আমার নিজের অবজারভেশন বা অনেকে যা বলছে একটু ধরিয়ে দিই, মানে সেটি আপনি মনে করেন কিনা? বাংলাদেশের যে পোশাক শিল্পের বাজার, সেটি তো ইউরোপ এবং যুক্তরাষ্ট্র, এবং এই জোটটা গঠন হচ্ছে মূলত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে। এবং স্বাভাবিকভাবে ইউরোপ তো মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথেই থাকে, আমার যদি ভুল না হয়ে থাকে। এইসব জায়গা থেকে আমাদের অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ঝুঁকি থাকে কিনা, রয়েছে কিনা? না, আমার মনে হয় না এই জোটে যোগ দিলে বাংলাদেশের সাথে ইউরোপ বা আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে।
কাজেই আমেরিকা আর এই দেশগুলোর নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করতে পারছে না। কাজেই আমেরিকা একদিকে খুশি যে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান মিলে একটা জোট করে সেখানে একটা কিছু মানে নিরাপত্তার ব্যবস্থা করবে, কিন্তু নিরাপত্তাটা কাকে লক্ষ্য করে এই কথা কিন্তু জোট থেকে এখনো পরিষ্কার করে বলছে না। তারা বলছে যে আমরা একটা সম্পূর্ণ প্রতিরক্ষামূলক জোট, আমরা কারো বিরুদ্ধে না। তো এটা তো একটা স্টুপিড কথা, কারণ যে কোনো জোটের একটা টার্গেট থাকে। নেটো হুম যখন হুম করা হয় তার টার্গেট ছিল সোভিয়েত ইউনিয়ন, এখনো সেই রাশিয়া তার টার্গেট। সিয়াটো যখন করা হয় তখন সে টার্গেট ছিল কমিউনিস্ট চায়না। সেন্টো যখন করা হয় বাগদাদ প্যাক্ট মানে 50 দশকে, তখনও টার্গেট ছিল রাশিয়া, যাতে রাশিয়া ওই অঞ্চলে মানে সরি সোভিয়েত ইউনিয়ন ওই অঞ্চলে হুম। প্রবেশ করতে না পারে। তো প্রতিটা জোটের মানে সামরিক জোটের একটা লক্ষ্য থাকে, তার বিরুদ্ধে সে এই জোটটা করছে। কিন্তু এই জোট ভাব দেখাচ্ছে যে তার কোনো শত্রু নাই। তাহলে জোটের কি দরকার? তোমার যদি কোনো হুমকি না থাকে কোনো দিক থেকে, তুমি কেন জোট করছো, কিসের জন্য? কাজেই এটা কি শুধু সৌদি আরবের রাজ পরিবারকে রক্ষা করার জন্য? তাহলে তো আরেকটা কাণ্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ তাই না? যেখানে আহ, যে কাজ পাকিস্তান একা করতো আগে, এখন তুরস্ক আসছে সেই কাজে যোগ দিতে। সো এখানে অনেক অস্পষ্টতা আছে, এবং আমার এখনো বিশ্বাস যে এই জোটটা আসলে ইরানকে লক্ষ্য করে করা হয়েছে। ইরান, ইয়েমেন আর তুরস্ক জয়েন করেছে, কারণ তুরস্ক, যদিও ইসরায়েলের সাথে তুরস্কের সম্পর্ক খুবই ভালো, তার বাণিজ্যিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, আদান প্রদান অনেক চলছে, কোনো বাধা নেই। খালি গলাবাজিতে আহ, একটা ভিন্নতা আছে, খালি তার বক্তৃতা দেয় ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, কিন্তু কাজে কিন্তু সব ইসরায়েলের সাথে এই ব্যবসা বাণিজ্য তুরস্ক চালিয়ে যাচ্ছে। কিন্তু নেতানিয়াহু ইদানিং আম, মানে যেইভাবে কথাবার্তা বলছেন, তাতে মনে হয় যে ইসরায়েল তুরস্ককে টার্গেট করবে। কারণ ইসরায়েল ভয় পাচ্ছে যে সিরিয়াতে তুরস্কের প্রভাব যদি বাড়তে থাকে, তাহলে সেই প্রভাব ইসরায়েলের সীমান্তে এসে পড়বে, এবং সেটা ইসরায়েলের জন্য একটা আলটিমেটলি হুমকি হয়ে দাঁড়াবে। সেই জন্য তুরস্ক যাতে সিরিয়াতে প্রভাব বিস্তার না করতে পারে, সেই জন্য সেই ব্যবস্থা তারা আগে থেকেই নেবে, যেমন ইরানের বিরুদ্ধে নিয়েছে। সিরিয়ায় আসাদ সরকার ক্ষমতা মানে থাকাকালে ইসরায়েল প্রতিদিন, প্রায় প্রতি সপ্তাহে তো অবশ্যই, বিভিন্ন জায়গায় হামলা করত ইরানি আহ, মানে লক্ষ্য নিশানা করে। এখন তারা সেটা শুরু করবে তুরস্ককে মাথায় রেখে। সিরিয়ায় আক্রমণ অলরেডি 2-3টা চালিয়ে দিয়েছে গত এক সপ্তাহে, এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। কাজেই এরদোয়ান হয়তো ভাবছে আজ না হোক কাল না হোক এক সময় ইসরায়েলের সাথে তার তুরস্কের একটা লড়াই বেঁধে যেতে পারে সিরিয়া নিয়ে। কাজেই সে আগে থেকে একটা জোট করছে, যেখানে সে ইসরায়েলকে আইসোলেট করে দিবে, যে তুমি মানে, এবং সিরিয়া, ইরাক এরাও যদি যোগ দেয় জোটে, তাহলে ইসরায়েল কোণঠাসা হয়ে যাবে। এইটা হয়তো তুরস্কের একটা পরিকল্পনা তার মাথায় আছে, যে ইসরায়েলকে কোণঠাসা করার জন্য এই জোটটা দরকার। তো সেখানে আবার বাংলাদেশ কি কন্ট্রিবিউট করবে আমি জানি না, কারণ এটা একেবারেই আঞ্চলিক একটা ঘটনা, আঞ্চলিক একটা ব্যাপার। এখন তো বাংলাদেশের সাথে সবারই ভালো সম্পর্ক মধ্যপ্রাচ্যে, কিন্তু যুদ্ধ সেটাই। বাতলে একজনের সাথে না একজনের সাথে আপনার সম্পর্কে ঋণও করতে চাচ্ছেন, এটা কতদিনের জন্য চাচ্ছেন? এটা যদি আপনি ধরেন আরো 30 বছরের জন্য চায়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা মানে ভুল সিদ্ধান্ত নিছে। এই চুক্তি আপনার বহু কালের জন্য, 30 বছর 60 বছরের জন্য, বা পারপেচুয়াল যদি চুক্তি হয়, সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। এখানে কোনো গ্যারান্টি ক্লজ নাই, এখানে কোনো ইকোলজিক্যাল ফ্লো বা এনভায়রনমেন্টাল ফ্লোর কোনো ব্যবস্থা নাই। সেই জন্য চুক্তিটাকে সবচেয়ে যেটা হয়, মানে সবচেয়ে আমাদের জন্য সুবিধাজনক হয়, 2 বা 3 বছরের জন্য এই চুক্তিটাকে এক্সটেন্ড করা। এই সময়কালের মধ্যে আপনার ওইসব ইস্যুগুলিকে, ক্লাইমেট ইস্যুকে, তারপরে এনভায়রনমেন্টাল ফ্লো ডিটারমিন করা, এটা তো সহজ না। কারণ আপনার কথাটা কারেক্ট যে এই যে কোনো চুক্তি, যে চুক্তি না থাকা অবস্থাটা খারাপ, আমাদের সেই অভিজ্ঞতা আছে। যে চুক্তিটি এতদিন মানে চলমান অবস্থায় ছিল, 30 বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি, সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক রয়েছে, এবং আপনি বলছেন যে 2-3 বছরের জন্য মেয়াদ বাড়িয়ে এর মধ্য দিয়ে নানান ধরনের পুঙ্খানুপুঙ্খ আলোচনার ভিত্তিতে আমাদের হিসাবটি বুঝে নিতে হবে। রাইট, আহ কোন জায়গায়, কোন রাইট। কোন জায়গায় খেয়ালগুলো রাখতে হবে আমাদেরকে, মানে বার্গেনিং এর জায়গা আচ্ছা। কোথায়? প্রথমত যে নদীর যে ইকোলজিক্যাল ফ্লো, যেটা যেটা নদীর জন্য দুই দুই পক্ষই যদি নদীর সেচের জন্য নিয়ে যায়, বিদ্যুতের জন্য পানি নিয়ে যায়, তারপরে তো নদীকে বাঁচিয়ে রাখার জন্য একটা ফ্লো থাকতে হয়, যে পানি
ভারতও ব্যবহার করবে না, করতে পারবে না, বাংলাদেশও করবে না। অর্থাৎ নদীরও একটা হিস্সা আছে পানিতে, নদীর যে একটা রাইট, নদীর তো এখন রাইট আছে, ইকোলজিক্যাল রাইট, তার যে জীবন্ত সত্তা, সেই হিসাবে সেটা হলো মানে এই আধুনিক যে চুক্তিগুলির মধ্যে এগুলিকে ইনক্লুড করা হয়। আরেকটা হচ্ছে একটা যৌক্তিক চুক্তি আমরা করতে চাই, এটা করতে গেলে আমাদের সময় লাগবে, আপনার ধরেন এনভায়রনমেন্টাল ফ্লো বা ইকোলজিক্যাল ফ্লো কোন অংশটার জন্য কতটুকু, সেগুলি নির্ধারণ করতে হবে অনেক ডাটা দিয়ে। তারপরে আরো আছে, যেমন ধরেন সেই ধরনের গবেষণা আমাদের পক্ষ থেকে কি করা হয়েছে বা করে রাখা হয়েছে? শুনেন, জেআরসিটা তৈরি হয়েছে এমন ভাবে, এটা বৈঠক ভিত্তিক একটা এই সংগঠন, বৈঠক হয়, কিন্তু এটার যে একটা পার্মানেন্ট একটা সেক্রেটারিয়েট থাকা, সেটা নাই। কিন্তু এটা তেমন তেমন নাই যে এটা পার্মানেন্ট একটা কিছু হবে। বৈঠক হয়, এবং সে বৈঠক তো বেশি হয় না, যে বৈঠক হওয়ার কথা সেটা হয় না। বিষয়, এবং আমাদেরকেও বোঝাতে হবে, বিবেচনায় নিয়ে আসা আর জায়গাটি তৈরি করতে হবে যে এটি সবার জন্যই ক্ষতি। কিন্তু সেই আলোচনাটা তো সরকারের শীর্ষ পর্যায়ে, দুই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের মধ্যে হতে হবে। যেই বরফটি জমে আছে সেটি মানে ব্রেক করতে হবে, আইস ব্রেক করতে হবে। সেই জায়গা থেকে একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ প্রস্তুতি কতখানি নদীগুলোর বিষয়ে, আমাদের হিস্সা আদায়ের বিষয়ে। আরেকটি হচ্ছে কূটনৈতিক জায়গাগুলো থেকে আমরা কতটুকু দক্ষতার পরিচয় দিতে পারছি। আমরা কূটনৈতিক জায়গা থেকে খুব একটা দক্ষতার পরিচয় দিতে পারছি না। আমাদের দরকার ছিল একটা পানি কূটনৈতিক ইউনিট, এই ফরেন মিনিস্ট্রির আন্ডারে অথবা জাতীয় নদী রক্ষা কমিশনের আন্ডারে, যেখানে ডিপ্লোম্যাটরা থাকবেন ট্রেইনড ইন ওয়াটার ইস্যুস, সেখানে হাইড্রোলজিস্টরা থাকবেন ট্রেইনড ইন ডিপ্লোম্যাসি, সেখানে আপনার সিভিল সোসাইটির এক্সপার্ট থাকবেন, যে তারা যেন দক্ষ কূটনৈতিক করতে পারে, এবং তাদেরকে এটা ক্যারিয়ার হিসেবে দিতে হবে। কারণ কি, হঠাৎ করে আপনি একজন ব্যক্তিকে নিয়ে আসলেন, একজন জয়েন্ট সেক্রেটারিকে বানিয়ে দিলেন জেআরসির ডিরেক্টর বা ওই ধরনের একটা পোস্টে দিয়ে দিলেন, হঠাৎ করে আসলো আবার হঠাৎ করে চলে গেল, এটা আপনার ক্যারিয়ার ওয়াইজ হবে। এখানে এই ভারতের নদ নদী সম্বন্ধে তাদের যে স্ট্রাকচারই করতেছে, তৈরি করতেছে, প্ল্যান করতেছে, তাদের যে রিভার লিঙ্কিং করতেছে, সেসব বিষয়ে থাকতে হবে, অবহিত থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার ট্র্যাক টু ডিপ্লোমেসি চালাতে হবে। ভারতের যেসব এনভায়রনমেন্টালিস্ট আছেন, যারা আপনার নদ নদী নিয়ে, পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করতে হবে, ইন্টারন্যাশনাল সেমিনারে যেতে হবে, সেমিনার করতে হবে, যে এই নদী শুধু যে ভারতের তা তো না, শুধু বাংলাদেশের তা তো না, এই নদী ভারত বাংলাদেশ এই সবাই, এই নদী যদি মরে যায় তাহলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসগুলিকে মানে বোঝাতে হবে। তার জন্য একটু লং টার্ম প্রচারণা দরকার, কিন্তু আমরা সেটা করি না। আমরা সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করি, পিপল টু পিপল করতে হবে। এনভায়রনমেন্টালিস্ট যারা আছেন, নদীর বিষয়ে অনেক গবেষক আছেন ভারতে, বাংলাদেশেও আছেন, তাদের তাদের ভিতরে যে ইন্টারাকশন, সেটা তো নাই, সেটা করতে দেওয়া মানে উৎসাহ দেওয়া হয় না। আরেকটি আলোচনার বিষয় বহু বছর ধরে ঝুলে আছে, যেটি তিস্তার পানি চুক্তি করা না করা বিষয়টি। এবং যেহেতু ভারত তিস্তার পানি চুক্তিতে সম্মতি দিচ্ছে না পশ্চিমবঙ্গের কারণে, বলা হয়েছে, তো ওইখানে যে তিস্তা বহুমুখী প্রকল্প করার কথা রয়েছে রংপুর এলাকায়, আহ সেটিতে চীন অর্থায়নের জন্য খুব আগ্রহী। খুব স্বাভাবিকভাবে তাদের স্বার্থ রয়েছে নিশ্চয়ই। ভারত সেটিতে বাধা দিচ্ছে, ভারতও অর্থায়ন করতে চায়, আমরা চীনের কাছ থেকে নেব বলে এক ধরনের সিদ্ধান্ত প্রায় হয়ে গেছে বর্তমান বিএনপি সরকারের পক্ষ থেকে। এই জায়গা থেকে আমরা কতটা ঝুঁকির মুখে রয়েছে, কূটনৈতিক জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে এবং বাস্তবায়নের ক্ষেত্র থেকে, আপনি আপনি কি বলবেন? দেখেন, ভারতের এখানে যে ইন্টেনশন কিন্তু খুব একটা সুবিধাজনক না। আপনি দেখেন যে এই বছর ভারত এই যে গজলডাবা যে এইটা আছে, বাঁধটা আছে, ব্যারাজটা আছে, ওই গজলডাবা ব্যারাজের একটু আপস্ট্রিমেই তারা আরো দুই দিকে দুইটা ক্যানেল ডিগিং করতেছে, করে সেচের জন্য আরো পানি তারা নিয়ে নেবে। বর্তমানে তো অনেক পানি নিয়ে নেয়, বাংলাদেশের গ্রীষ্মকালে দেয়ই না বলতে গেলে। এখন বাকি মানে সেখানে তারা আরো সেচের জন্য তারা 11,000 কোটি টাকা
তারা বরাদ্দ করছে এই আর নতুন দুইটা খাল করার জন্য। সুতরাং তিস্তার পানি নিয়ে ভারতের যে কি বলবো যে আউটলুক, ইটস নট হেল্পফুল ফর বাংলাদেশ। এবং বাংলাদেশ এখানে যে কাজটা করতেছে যে 12,000 কোটি টাকা লাগবে, এর জন্য চীনের অর্থায়ন তারা চাচ্ছে। চীন এবং ভারত হচ্ছে একে অপরের বৈরী। সেই ক্ষেত্রে ওই শিলিগুড়ি করিডোরের কাছে ভারত চাইবে না যে চীনের লোকেরা থাকুক, চীনের মানে কোম্পানিগুলি, সরকারি কোম্পানিগুলি ওইখানে কাজকর্ম করুক। তা আমার কথা হচ্ছে যে 12,000 কোটি টাকা কি আমরা নিজেরা অর্থায়ন করতে পারি না? আমরা 34,000 কোটি টাকা দিয়ে যদি পদ্মা ব্যারেজকে অর্থায়ন করতে পারি, তাহলে আমরা এই 12,000 কোটি টাকা যদি নিজেরা অর্থায়ন করি, আমরা যে কোনো দেশ থেকে আমাদের আসবে, এক্সপার্ট আসবে, কোম্পানি আসবে, তারা আমাদের প্ল্যান অনুসারে কাজ করবে। এই জিনিসটি আমরা জানি না। কোনো আমেরিকায় কি কোম্পানি নাই? আমেরিকার সাথে আমাদের অনেক চুক্তি আছে। আমেরিকার যত বড় বড় নদী, মিসিসিপি সহ, সেই সব নদী মেনটেন করে ইউএস ইঞ্জিনিয়ারিং কোর। তারা এই বিষয়ে ওয়ার্ল্ড ফেমাস। এই নদীর মেনটেন্যান্সের ব্যাপারে, নদীর সকল কর্মকাণ্ডের ডাচরা আছে, আরো আছে। আমরা তখন টেন্ডার দিয়ে দেব। আর এই চীনকে এখানে ইনভলভ করতেই হবে, এই বাধ্যবাধকতা তো আমরা কেন আনি? আমরা পদ্মা ব্যারেজে যদি 34,000 কোটি টাকা নিজেরা ইনভেস্ট করতে পারি, সেখানে আমরা চীনকে চাই নাই। কিন্তু এইখানে চাই, এখানে একটা মানে উদ্দেশ্যটা বাংলাদেশের জন্য এটা খুব ক্ষতিকর। বলবো না যে খুব একটা ভালো হচ্ছে চীনকে একেবারে রাখা, যে চীনকে আসতেই হবে, চীনের টাকা দিয়েই করতে হবে, এই বিষয়ে আমি একটু দ্বিমত পোষণ করি। আপনার কি মনে হয় কেন করা হচ্ছে না? যদি 34,000 কোটি টাকার বাজেট সামনে রেখে পদ্মা ব্যারেজ করার এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটি নিয়ে তোড়জোড় চলছে, এক থেকে পাশ হয়ে গেছে সেটা। পাঠ হয়ে গেছে। এখানে তো এখানে জি জি আমার কাছে মনে হচ্ছে যে যে ভারতকে একটু ইসের মধ্যে রাখা, ভারতের সাথে এই বিষয়টাকে ঝুলিয়ে রাখা, ভারতকে চাপের মধ্যে রাখা। ভারতকে চাপের মধ্যে রাখার কোনো প্রয়োজন নাই। আমাদের দরকার হচ্ছে পানি, আমাদের দরকার হচ্ছে আমাদের পরিবেশ রক্ষা করা, ইকোলজিক্যাল সিস্টেমটাকে পুরো মানে রিস্টোর করা, নদীর পানিতে যেন প্রবাহ থাকে। কিন্তু সেইখানে বড় ধরনের একটা বিষয় আসবে যে ভারত যদি একেবারেই কোনো পানি না দেয়, তিস্তা চুক্তি না হয়, তাহলে কি এই টেকনিক্যালি প্রকৌশলগত ভাবে এই ধরনের একটা প্রজেক্ট করা যায় কিনা, দ্যাটস দ্য চ্যালেঞ্জ। আমি সবসময় বলি যে পানির ব্যাপারে, নদীর ব্যাপারে ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। এই কথা কঠিন কথা, কিন্তু বলতেই হবে। যদি অতীতের ইতিহাস দেখেন, এই ৫-৫০ বছরে ভারতের সাথে আমাদের প্রায় ১০০-র বেশি ট্রান্স বাউন্ডারি রিভার আছে। আপনার একটা মতো চুক্তি ছিল, সেই চুক্তিও এক্সপায়ার করে যাচ্ছে, সেটা রিনিউ হওয়ার। আর যে দুইটা চুক্তি, শুধু চুক্তি না, আমাদের একটা বিষয় নিশ্চিত হতে হবে যে পানির ব্যাপারে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। বর্ষাকালে প্রচুর পানি আসে, আপনার হিউজ পানি আসে। এই পানি ভারতের পক্ষে আটকায় রাখা কোনোভাবেই সম্ভব না, তা ছাড়তেই হয়। আমরা সে বর্ষার পানির একটা অংশ কোনো না কোনো ভাবে যে ধরে রাখি, বিভিন্ন রকম রিজার্ভায়ার করি। এই যে খাল কাটা প্রজেক্ট করলো, এটা আমি সবসময় বলে আসতেছি যে খালগুলির মধ্যে পানি রাখার ব্যবস্থা করেন, পালগুলিকে এমব্যাঙ্কমেন্ট বাড়ান, দুই সাইডে আপনি রেগুলেটর দেন, পানি ঢুকবে, এই পানি আমরা রেখে দেব। আমরা চৈত্র বৈশাখ মাসে যখন খুব খরা হয়, এই খরার সময় পানি আমরা যদি রিলিজ করে আমরা চাষবাস করতে পারবো। হয়তো লো ওয়াটার রিকোয়ার্ড ক্রপ, যেমন গম, ভুট্টা, এসব আমরা করতে পারবো। জি, নদীতেই পানি নেই এবং এই খাল কাটা কর্মসূচি অবশ্যই প্রয়োজন ছিল, কিন্তু তার আগের বিষয়গুলো তো নিশ্চিত করতে হবে যে নদীতে যদি পানি না থাকে তাহলে খালে পানি যাবে কিভাবে। আপনার কি মনে হয় যে আমরা ভুল নীতি অবলম্বন করছি? খাল কাটা কর্মসূচি অবশ্যই দরকার ছিল, কিন্তু তার আগের বিষয়টি কি এনশিওর করা হয়েছে? আপনার নদী খাল তো ভিন্ন কোনো না, আপনার অস্তিত্ব না। নদী আছে বলে খাল আছে, নদীর পানি তো খালে না। এখন নদীতে পানি না থাকলে হবে কেমনে? সেই জন্য নদীগুলিকে পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। আপনার যে এই উত্তরাঞ্চলে যে ছোট ছোট নদী আছে, ভারত কখনোই চায় না যে আমরা এই পানির ব্যাপারে স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। পানি তো তাদের জন্য একটা ওয়েপন। আপনি দেখেন এই যে চুক্তিটা, এই চুক্তিটার জন্য আমাদের উপর একটা চাপ আছে, আমাদের চুক্তি করতে হবে। এই চাপটা যদি আমরা যদি পানিতে স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, তাহলে
এটা থাকবে না। এখানে ডিপ্লোমেসির বিষয়, এখানে জিও পলিটিক্যাল ইস্যুটা চলে আসে। সেই জন্য আমরা যেটা মনে করি, বেশ কিছু হাইড্রোলজিস্ট তাদের সাথে আমি আলাপ করি, এইখানে ডিস্ট্রিবিউটেড স্টোরেজ সিস্টেম করতে হবে। ডিস্ট্রিবিউটেড স্টোরেজ সিস্টেম হচ্ছে যে ফ্লাড প্লেইন, তারপরে ছোট ছোট নদী, এগুলিতে যখন পানি বর্ষাকালে আসে, সে পানিগুলিকে আপনার রিটেইন করতে হবে, স্টোর করতে হবে এবং সাইন্টিফিক ওয়েতে করতে হবে, করে সেই পানিটাকে আপনার ড্রাই সিজনে ইউজ করতে হবে। দ্যাট শুড বি দি মেইন ইস্যু। আশঙ্কার জায়গা থেকে একটা শেষ প্রশ্ন করি, যদি 1 মিনিট একটু বলতেন, যে গঙ্গার পানি বন্টন চুক্তি যেটি রয়েছে সেটির কার্যকারিতা নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে, কিন্তু এটি যদি নবায়ন না হয়, সেটি 2 বছর 3 বছরের জন্য হোক বা দীর্ঘমেয়াদী হোক, যদি এই মুহূর্তে নবায়ন না হয়, সেক্ষেত্রে কি ধরনের ক্ষতির সম্মুখীন বাংলাদেশ হবে? ইমিডিয়েট ক্ষতির সম্মুখীন হবে। আপনার বন্ধ, এই চুক্তিটা তো শেষ হবে 12ই ডিসেম্বর। তারপর থেকে কিন্তু ড্রাই সিজন শুরু হয়ে যাচ্ছে, আপনার জানুয়ারি থেকে মে পর্যন্ত। ওই পানি কিন্তু যদি সে না দেয় ওই সময়, ডাইভার্ট করে ফেলে আপনার সব এইসের দিকে, আপনার ওই ফারাক্কার পয়েন্ট থেকে যদি হুগলি যে ক্যানেল আছে ওখান থেকে ডাইভার্ট করে দেয় ম্যাক্সিমাম, যেটা দিছে একবার তো 13,000 কিউসেক পানি দিচ্ছিল এরশাদের সময়, সবচেয়ে সর্বনিম্ন। সেটা তো যথেষ্ট না এই 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 বেসিনের জন্য, এই গঙ্গা বেসিনের জন্য, পদ্মার জন্য কিন্তু যথেষ্ট না। সেটা আমাদের খুবই ক্ষতি হবে, ইকোলজিক্যাল ক্ষতি হবে, আপনার কৃষির ক্ষতি হবে। সুতরাং আমাদের এইটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে আমাদের একটা চুক্তি করতে হবে, ভালো চুক্তি, সেটা করার জন্য 2 বছর 3 বছর টাইম লাগবে। আর একটা হচ্ছে যে ইমিডিয়েটলি যদি আমরা এই চুক্তিটাকে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকুক করি, তাহলে আমাদের ওই ওয়ার্স্ট কেস সিনারিও হবে না। আর যদি আমরা চুক্তি না করতে পারি সামহাউ, চুক্তি আমরা তো একা না, ভারতও যদি না করে, আমরাও মানে যদি মানে চুক্তিটা রিনিউ না হয়, সেটা আমাদের জন্য ওয়ার্স্ট কেস সিনারিও হবে। সুতরাং চুক্তিকে রিনিউ করা আমার দৃষ্টিতে 3 বছরের জন্য রিনিউ করা ইম্পর্টেন্ট। এই 3 বছরের মধ্যে ভিগোরাস ডিপ্লোমেসি চালায়া আমাদের ন্যায্য হিস্সা করে একটা আধুনিক